এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। হেলাল হাফিজের দুইটি কবিতার লাইন। যৌবন নিয়ে, যৌবনের সংকট এবং সম্ভাবনা। যৌবনের সংকট এবং সম্ভাবনা নিয়ে আমাদের আজকের পাঠ 18 বছর বয়স, যেটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। এই পুরো পাঠ জুড়ে থাকবো আমি শাহিদ রহমান রাহাত, শিক্ষার্থী, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। চলো তাহলে আমরা এই কবিতার কবি পরিচিতি সম্পর্কে একটু পড়ে নিই। শুরুতেই সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য আমাদের বাংলা সাহিত্যের একটা ধরতে গেলে একজন প্রথিতযশা কবি, কিন্তু তিনি তার জীবনটা ছিল খুবই সংক্ষিপ্ত। তার সংক্ষিপ্ত যেমন মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। তিনি মারা যদি যান 21 বছর বয়সে, তার মানে তার সাহিত্য রচনার সময়কালটা অনেক ক্ষুদ্র, এবং এই ক্ষুদ্র সময়ে তিনি বাংলা সাহিত্যের একটা বিশেষ স্থান দখল করে আছেন। তোমরা উচ্চ মাধ্যমিকে এসে তার কবিতা পড়ছো, তার মানে নিশ্চয় তিনি গুরুত্বপূর্ণ। তাহলে তার জীবন সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন। শুরুতেই দেখা যাক তার জন্ম। সুকান্ত ভট্টাচার্যের জন্ম হলো 1926 সালের 15 আগস্ট। 1926 সাল, 1926 সাল। দেখো, এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1914 সাল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল। এটার মধ্যবর্তী সময়ে তার জন্ম 1926 সাল। কেন বিশ্বযুদ্ধের প্রসঙ্গ আনলাম একটু পরে বলছি। এরপরে আছে তার জন্ম হলো 15 আগস্ট। আগস্ট মাসের 15 তারিখ। কোথায় জন্ম? গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। গোপালগঞ্জ জেলা, যেটা কিন্তু বর্তমানে বাংলাদেশে অবস্থিত। অর্থাৎ 1926 সাল, তার মানে তখনও দেশভাগ হয়নি। দেশভাগ বলতে ভারত, যেটাকে ভারতবর্ষ বলা হয়, এই ভারতবর্ষ বিভক্ত হয়নি। ভারত বিভক্ত হয়ে দুইটি দেশ হয়েছিল 1947 সালে, ভারত এবং পাকিস্তান। পাকিস্তানের দুইটা অংশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পরবর্তীতে 1971 সালে আমরা জানি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ আলাদা হয়ে যায় এবং পশ্চিম পাকিস্তান সেটি পাকিস্তান থাকে এবং এটা বাংলাদেশ হয়ে যায়, মাঝখানে ভারত। সো এই ফাংশনের আগে, অর্থাৎ 1926 সালে তার জন্ম হয় অবিভক্ত ভারতবর্ষে। অবিভক্ত ভারতবর্ষে তার জন্ম হয় এবং তার জন্ম বর্তমান বাংলাদেশের যে অংশ, আমাদের এখানে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তার জন্ম হয়। তার পিতার নাম হলো নিবারণ চন্দ্র ভট্টাচার্য এবং মায়ের নাম হলো সুনীতি দেবী। হ্যাঁ, সুনীতি কুমারের সাথে আবার সুনীতি দেবীর কোনো সম্পর্ক নাই। তোমরা মনে করো না সুনীতি দেবী সুনীতি কুমারের বোন, এরকম কোনো কিছু নাই। তারা আলাদা ছিলেন। ওকে, আমরা যদি যাই যে সুকান্ত ভট্টাচার্যের যে সময়, তার যে বেড়ে ওঠা, এই বেড়ে ওঠার সময়কালটা ছিল অস্থির পৃথিবী। অস্থির পৃথিবী কেন? একটা বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে। বিশ্বযুদ্ধ, দেখো আমাদের দেশে একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধ লাগলে কি বিশাল ম্যাসাকার তৈরি হয়। সারা পৃথিবী যখন যুদ্ধে লিপ্ত হয়, পৃথিবীর প্রত্যেকটা দেশ কোনো না কোনোভাবে যুদ্ধের সাথে যুক্ত, তখন সেটাকে আমরা বিশ্বযুদ্ধ বলি এবং বিশ্বযুদ্ধের ভয়াবহতা আরও ব্যাপক। এবং বিশ্বযুদ্ধের যে মানবিক বিপর্যয়, সেই বিপর্যয়ের মধ্যে কিন্তু তার জন্ম এবং বেড়ে ওঠা। এবং তিনি যখন, দেখো, তিনি বেলেঘাটা দেশবন্ধু স্কুল থেকে 1945 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন, অর্থাৎ ফেল করেন। কি পরীক্ষা? প্রবেশিকা পরীক্ষা। প্রবেশিকা পরীক্ষাকে বর্তমানে বলা হয় এসএসসি। ওকে, বর্তমানে বলা হয় এসএসসি। এসএসসি, তোমরা যেটাকে এসএসসি বলো, হ্যাঁ, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এসএসসি পরীক্ষায় তিনি অকৃতকার্য হন, অর্থাৎ ফেল করেন। ফেল করেন কোন বছরে? 1945 সালে। সেই সময় কিন্তু আরেকটা বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। আরেকটা বিশ্বযুদ্ধ শেষ, সেই সময় তিনি এসএসসি পরীক্ষায় ফেল করেন। অর্থাৎ তার সময়টা যে জটিল ছিল সেটা আশা করি তুমি আন্দাজ করতে পারছো। এরপর দেখো, এই সময় ছাত্র আন্দোলন এবং বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়, তাকে আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়, তাকে আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। বামপন্থী রাজনীতি হলো এক ধরনের রাজনীতি যেখানে মানুষকে চিন্তা করা হয়, সমাজকে চিন্তা করা হয়। এটা সমাজতান্ত্রিক বলা হয়। সমাজতান্ত্রিক যে রাজনীতি, যেটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার জন্য যারা রাজনীতি করে, যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এবং পুঁজিবাদী, এই জিনিসটা আশা করি তোমরা একটু আন্দাজ আছে। সমাজতান্ত্রিক হলো, আমি যদি একটা উদাহরণ দেই, কেমন? ধরো যে আমার একটা গাভী আছে। সো এই গাভীর যদি দুধ দেয়, সেইটার দুধের অধিকার শুধু আমার।
শুধু আমি ওই গাভীর দুধ খাইতে পারবো, আমি চাইলে ওই দুধ দিয়ে মিষ্টি বানাইতে পারবো, বাজারে বিক্রি করতে পারবো, এবং ওইটা বিক্রি করে আমি আরও একটা গাভী কিনতে পারবো। সো এটার দায়ভার শুধু আমার। কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থায় এই সিস্টেমটা না। সমাজতান্ত্রিক ব্যবস্থা হলো আমার গাভী আমার, কিন্তু এই দুধের ভাগ আমার প্রতিবেশীর। সো সমাজতান্ত্রিক ব্যবস্থা একটা কাঠামো মেনটেন করা হয়। ওই যে একটা স্লোগান আছে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। ব্যাপারটা অনেকটা এইরকম যে সমাজে অর্থনীতির একটা ব্যালেন্স রাখা হয়। সো এই যে অর্থনৈতিক ব্যালেন্স এবং পুঁজিবাদের বিপরীতে যে সামাজিকভাবে সবাই যেন একটা কাঠামোবদ্ধ মানুষ হিসেবে এবং সমাজটি যেন একটা স্থিতিশীল সমাজ হয়, যে অতি ধনী এবং অতি দরিদ্র এই দুইজনের মাঝখানে যেন ব্যালেন্স থাকে, এই ধরনের যে সমাজ কাঠামো বিনির্মাণের যে রাজনীতি, সেটা হলো সমাজতান্ত্রিক রাজনীতি। এই সমাজতান্ত্রিক রাজনীতিকেই বামপন্থা বা বামপন্থী রাজনীতি বলা হয়, যেখানে রাষ্ট্র এবং ব্যক্তিকে মুখ্য হিসেবে চিন্তা করা হয়, ব্যক্তি এবং মানুষকে প্রধান ধরা হয়। মানুষের ধর্ম, বর্ণ, বিচার কোনো কিছুর ভিত্তিতে নয়, বরং মানুষকে কেবল বিচার করা হয় মানুষ দ্বারা, মানুষের অধিকার, মানুষের প্রাপ্য ন্যায্য এগুলো নিয়ে যে আন্দোলন করা হয় সেগুলোই মূলত বামপন্থা আন্দোলন। এবং ডানপন্থী হলো একটা নির্দিষ্ট দিকে চোখ, একটা নির্দিষ্ট দিকে চোখ দিয়ে যে রাজনীতি করা হয়। শুধু ধরো যে ধর্মীয় দিক থেকে শুধু হিন্দুদের একটি দল, শুধু মুসলিমদের একটি দল, শুধু খ্রিস্টানদের একটি দল, শুধু বৌদ্ধদের একটি দল, রাজনৈতিক দল, এগুলো হলো ডানপন্থা রাজনীতি। আর বামপন্থা রাজনীতি এটা হলো ইনক্লুসিভ, এটা হলো ইনক্লুসিভ, অর্থাৎ সবাই এখানে যুক্ত হইতে পারে, এক্সক্লুসিভ না। সো ইনক্লুসিভ যে রাজনীতি, সবাইকে নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে যে রাজনীতি, মানুষের জন্য রাজনীতি, সেটা হলো বামপন্থা রাজনীতি বলছি আমরা। তবে লেফটিস্টকে সেই সময় যেভাবে ব্যাখ্যা করা হতো, আজকের এই বাংলাদেশে এসে লেফটিস্টকে সেভাবে ব্যাখ্যা করা যায় না। লেফটিস্টরা অর্থাৎ বামপন্থী যারা, তারা আসলে সেই জায়গা থেকে চ্যুত হয়ে গেছে কিনা সেই প্রসঙ্গে আসছে না। কিন্তু তিনি বামপন্থী রাজনীতির সাথে ছিলেন এবং তিনি কমিউনিস্ট পার্টির একজন সদস্য ছিলেন। কমিউনিস্ট পার্টি ইন্ডিয়ার একজন বামপন্থী একটা বড় দল ছিল। ওকে, যুক্ত হওয়ার পর তার আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে, অর্থাৎ তিনি এই যে রাজনীতিতে যুক্ত হওয়ার পর তিনি আর লেখাপড়া করেননি, তিনি কিন্তু এসএসসিতে ফেল করেছেন। আমরা বলতে পারি ম্যাট্রিক ফেল। তো কি হয়েছে, চলো ম্যাট্রিক ফেল লোকের পড়া তুমি ইন্টার পাস করবো, তার পড়া পইরা। সো এটাই হলো সফলতা। আমরা যদি দেখি কর্মজীবনে তিনি দৈনিক স্বাধীনতা একটি পত্রিকা, তার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন। প্রত্যেকটা পত্রিকার একটা করে অংশ থাকে, যেমন তুমি ধরো প্রথম আলো যদি পড়ো, প্রথম আলোর একটা আলাদা পেজ থাকে খেলাধুলা অংশ, আবার আরেকটা পেজ থাকে আন্তর্জাতিক অংশ, আরেকটা পেজ থাকে সম্পাদকীয়। তারপরে দেখবে যে সপ্তাহে কোনো একদিন অধুনা নামের একটা অংশ দেয়, কখনো নকশা দেয়, আগে একটা ছিল রস আলো দেয়। সো এটা প্রথম আলোর কথা বললাম। এরকম প্রত্যেকটা পত্রিকার একটা অংশ থাকে, যেমন করতোয়া পত্রিকার একটা অংশ দেয় সবুজ পাঠ। সো সবুজদের জন্য, নতুনদের জন্য যে লেখাগুলো। সো দৈনিক স্বাধীনতা একটা পত্রিকা, এই পত্রিকার যে একটা অংশ যেটিকে বলা হচ্ছে কিশোর সভা, এই কিশোর সভা যে অংশ, সেখানে কিশোররা লেখা পাঠাতো। কিশোর কারা? আমরা শৈশব, অর্থাৎ আমাদের জন্মের পর 6 বছর পর্যন্ত বা 12 বছর পর্যন্ত যে সময়কাল, সেটাকে আমরা শৈশব বলি। 6 থেকে 10 বছর বয়স এই সময়, জন্মের পর থেকে 10 বছর বয়স পর্যন্ত। তারপরে এই যে 12 থেকে ধরো যে 18 আগ পর্যন্ত মাঝখানে যে সময়টা, এটা হলো কৈশোর সময়টা, কৈশোর। 18 পরবর্তীতে সেটা আমরাকে যৌবন বলি, তার পরবর্তীতে আমরা সেটা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু এখানে বলি কিশোর কারা? কিশোর হলো ওই যে তোমরা 6 থেকে 10 যে সময়টাতে তোমরা পড়াশোনা করো, এটা মূলত এই যে কিশোর অংশ। এই যে কিশোররা যে ধরনের লেখা পাঠাইতো, তাদের লেখা সম্পাদনা করতেন। কি করতেন? সম্পাদনা। মৃত্যুর আগ পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সম্পাদনা কি? সম্পাদনা হলো যে কোনো লেখা কেউ যদি পত্রিকা অফিসে পাঠায়, সেই লেখা সরাসরি পত্রিকায় দিবে এমন না, ওই লেখাকে পরিমার্জন করতে হয়, ওই লেখা কিছু কাটছাট করতে হয়, তাকে দেখতে হয় যে এই লেখাকে আসলে দেওয়া যাবে কিনা, লেখা শিল্পগত মান, গুণগত মান ইত্যাদি ঠিক আছে কিনা, ইত্যাদি জিনিসপত্র চেক করে তারপরে কবিতা প্রকাশ করা হয়। এটাই হলো সম্পাদনা। তাহলে তিনি দৈনিক স্বাধীনতার যে কিশোর সভা অংশ ছিল, সেটার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মৃত্যুর আগ পর্যন্ত। এরপরে দেখো যে তার কবিতার বৈশিষ্ট্য। তার কবিতা, আমরা বললাম যে তার কাব্যে অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও মুক্তির আহ্বান জানিয়েছেন। এই যে দেখো,
অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব এবং মুক্তির আহ্বান। আমরা দেখেছি যে তিনি ছাত্র আন্দোলন এবং বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। তো বামপন্থা সেই সময়ে বামপন্থীদের একটি প্রধান উদ্দেশ্য হলো দেশটাকে স্বাধীন করা। বা কোন দেশকে? ভারত। অর্থাৎ দেখো তার জন্ম কিন্তু 1926, তখনও ভারত কি হয়নি, বিভক্ত হয়নি বা ভারত স্বাধীন হয়নি। বিভক্ত হওয়া তাদের উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল স্বাধীন হওয়া। তাহলে স্বাধীন হতে হলে কার কাছ থেকে স্বাধীন হবে? তখন এটি কার অংশ ছিল? এই ভারত অংশ ছিল হলো ইংল্যান্ডের, অর্থাৎ ব্রিটিশ উপনিবেশায়নের অন্তর্ভুক্ত ছিল এই দেশ। আমরা জানি ব্রিটিশরা এই অঞ্চলে শোষণ করেছে, এই অঞ্চল থেকে বহু জিনিসপত্র তারা লুট করে নিয়ে গেছে। এই অঞ্চলের কৃষকদেরকে দিয়ে বিনা পরিশ্রমিকে, একরকম বিনা পারিশ্রমিকে তাদেরকে বছরের পর বছর খাটিয়ে খাটিয়ে কি করেছে, সেটি তারা বিনা পারিশ্রমিক একরকম নামমাত্র মূল্যে তাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিয়েছে। এই যে শোষণ বঞ্চনার বিরুদ্ধে বিপ্লব, বিদ্রোহ এবং মুক্তির আহ্বান, অর্থাৎ মানুষ যেন এ থেকে মুক্তি পায়, মানুষ যেন এই রাক্ষসদের থেকে মুক্তি পায়, তার লেখা ছিল, তার কবিতা ছিল এই ধরনের আহ্বান। এরপরে দেখো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছেন। তিনি মাত্র 21 বছর বয়স বাঁচেন, 26-এর সাথে 21 যোগ করলে কত হয় আশা করি তোমরা জানো। এখন কথা হলো, তাহলে মুক্তিযুদ্ধ তো হয়েছে বাংলাদেশে 71 সালে। 71 সালে তার কবিতার সাথে কি সম্পর্ক? সম্পর্কটা হলো 71 সালে তার কবিতা, কার কবিতা? সুকান্ত ভট্টাচার্যের কবিতা। 1971 সালে তার কবিতা মুক্তিকামী বাঙালিকে সাহস জুগিয়েছে, শক্তি জুগিয়েছে। কেমন করে? যে আমরা কাজী নজরুল ইসলামকে যেমন চিনি, তার বিদ্রোহী কবিতা, কাজী নজরুল ইসলাম তো বিদ্রোহী কবিতা ওই 1971 সালে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে লিখে নাই, কিন্তু তারপরেও বিদ্রোহী কবিতার লাইন, বিদ্রোহী কবিতা পড়লে শরীরে একটা শক্তি বোধ হতো, মনে একটা শক্তি আসতো, জোর আসতো যে না আমরা পারবো। আমরা ওই যে বিদ্রোহী কবিতার লাইন যেরকম আছে যে আমি হল বলরাম স্কন্ধে উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে, যে আমি দেশ স্বাধীন করে ফেলবো, নতুন করে সৃষ্টি আনন্দে তাদেরকে আমি তুচ্ছ করে অবহেলা করে ফেলে দেবো। আবার সুকান্ত ভট্টাচার্যের যে কবিতা, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়, জ্বলে পুড়ে মরে ছারখার, যে মানুষ জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, ছারখার তবু মাথা নোয়াবার নয়, অর্থাৎ আমরা মাথা নত করবো না, জ্বলবো, পুড়বো, মরে যাবো। সো এই যে বিশ্ব অবাক হয়ে যে তাকিয়ে রয়, হ্যাঁ, বাংলাদেশের দিকে, এই যে এগুলো সুকান্ত ভট্টাচার্যের লাইন, যে জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়, এগুলো আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় শক্তি দিয়েছে। এবং এখনো যদি কোনো বিপ্লব হয়, কোনো বিদ্রোহ হয়, তুমি দেখবা যে নজরুলের কবিতা আবৃত্তি করা হয়, সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি করা হয়, অর্থাৎ বিপ্লবী যে শব্দগুলো, বিপ্লবী যে কবিতাগুলো, সেগুলো সবসময়ই শক্তি এবং প্রেরণা যোগায়। ঠিক তেমনি আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সুকান্ত ভট্টাচার্যের কবিতা আমাদেরকে কি করেছে? বিশেষভাবে শক্তি জুগিয়েছে। এরপরে তার উল্লেখযোগ্য রচনাবলীর কথা যদি দেখি, তার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ হলো ছাড়পত্র। কাব্যগ্রন্থ কি? কাব্যগ্রন্থ হলো কবিতার বই, কবিতার বই। ওকে, কাব্যগ্রন্থকে অনেক সময় কাব্যও বলা হয়। তার আমি যদি বলি ছাড়পত্র তার বিখ্যাত কাব্য, তাহলেও যা বোঝাবে, ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ, তাহলেও তাই বোঝাবে। এবং তার অন্যান্য কাব্যগ্রন্থ ঘুম নেই, পূর্বাভাস এবং অন্যান্য রচনা আছে, মিঠে করা, অভিযান, হরতাল ইত্যাদি। সো মিঠে করা, হরতাল, অভিযান এগুলো তার উল্লেখযোগ্য রচনাবলী। এবং তিনি ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। কাব্যগ্রন্থের নাম হলো আকাল। এইটা একটা কাব্যগ্রন্থ এবং যেটা তিনি সম্পাদনা করেছেন। সম্পাদনা মানে একটু আগেই বললাম এডিট করেছেন, এডিট করেছেন। ওকে, তো ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘ এটা আবার কি? সারা পৃথিবীতে যখন ফ্যাসিবাদের উত্থান ঘটলো, এখন ফ্যাসিবাদের উত্থান ঘটলো, এটার আগে আমাদের জানতে হবে ফ্যাসিজম কি। ফ্যাসিজম হলো যখন কোনো ব্যক্তি বা একটা গোষ্ঠী রাষ্ট্রকে ব্যবহার করে স্বার্থ হাসিল করে, তখন সেটাকে বলা হয় ফ্যাসিজম। ফ্যাসিজম কি? ব্যক্তি বা একটা নির্দিষ্ট ক্ষুদ্র একটা গোষ্ঠী রাষ্ট্রকে ব্যবহার করে স্বার্থ হাসিল করে, ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রকে পুঁজি করে স্বার্থ হাসিল করে। যেমন আমরা ইংল্যান্ডের যে কোম্পানি, কি বলে, ইংরেজ যে কোম্পানি বাংলাদেশকে শাসন করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপর আমরা যদি রানী এলিজাবেথের কথা চিন্তা করি, যখন তিনি ভারতবর্ষ শাসন করেছেন, তারা আসলে শাসন করার নামে আমাদেরকে শোষণ করেছে।
এই অঞ্চলের জিনিসপত্র, এই অঞ্চলের যে ফসল, এই অঞ্চলের যে মশলা, এই অঞ্চলের যে দামি দামি ঐতিহ্যগত যেগুলো এনসিয়েন্ট, যেগুলো ভ্যালু অনেক বেশি, এই জিনিসগুলো তারা নিয়ে চলে গেছে ভালো কথা। এই অঞ্চলের মানুষকে তারা শোষণ করেছে, তারা জেলে ভরেছে, অন্যায়ভাবে মানুষকে গ্রেপ্তার করেছে। যখন তাদের মুক্তির জন্য, মানুষ যখন মুক্তির জন্য রাস্তায় নেমেছে, তখন তাদেরকে কি বলা হয়েছে, তাদেরকে উস্কানিদাতা কিংবা তাদেরকে বিদ্রোহী ঘোষণা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানি কাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল তার কবিতা লেখার জন্য, আনন্দময়ের আগমনে একটা কবিতা লেখার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে কেন গ্রেপ্তার করা হলো? তাহলে এই যে গ্রেপ্তার করেছে কে? রাষ্ট্র। রাষ্ট্রের তো স্বার্থ নাই। কাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করে কি রাষ্ট্রের কোনো স্বার্থ হাসিল হয়েছে? রাষ্ট্র কি এতে উপকৃত হয়েছে? না, উপকৃত হয়েছে কি একটা গোষ্ঠী, একটা ব্যক্তি। তো একটা ব্যক্তি যখন একটা ব্যক্তি রাষ্ট্রকে মুখ্য বলে বা প্রচার করে, যখন রাষ্ট্রের মানুষের ক্ষতি করে, রাষ্ট্রের মানুষের উপর অন্যায় শোষণ অত্যাচার চালায়, তখন সেটাকে বলা হয় ফ্যাসিবাদ। এবং এই যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদে যে রাষ্ট্র ফ্যাসিবাদের চর্চা করে, সেই রাষ্ট্রের প্রধানকে বলা হয় ফ্যাসিস্ট। এবং এই ফ্যাসিস্ট যে সরকার, তার বিরুদ্ধে যে আন্দোলন সারা পৃথিবীতে গড়ে উঠেছিল, সারা পৃথিবীতে এরকম ফ্যাসিজম ছড়িয়ে পড়েছিল। এবং ফ্যাসিজম জনক বলা হয় অনেক সময় মুসোলিনিকে, হ্যাঁ, ইতালি। তো মুসোলিনির মাধ্যমে ফ্যাসিবাদ ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। এই ফ্যাসিজম একটা বিশাল মহামারীর মতো ধারণ করে যায়। সো এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কারা কথা বলবে? এখন যেমন মিডিয়া পার্সন আছে, তোমরা যখন এখন আমরা ফেসবুকের মাধ্যমে সারা দেশে আন্দোলন হয়, ফেসবুকের মাধ্যমে সবাই এক জায়গায় জড়ো হয়। তো তৎকালীন সময়ে তো মানুষ যদি মানুষকে ডাকতে চায়, মানুষ যদি মানুষকে আহ্বান করতে চায়, মানুষকে যদি জাগিয়ে তুলতে চায়, তখন তো টিভি ছিল না, রেডিও ছিল না সেই অর্থে মানুষের কাছে কাছে। তাহলে মানুষকে পৌঁছানোর উপায় কি? সাহিত্যিকরা, শিল্পীরা, নাট্যকাররা নাটক তৈরি করবে। হ্যাঁ, গণনাট্য আন্দোলনের কথা আমরা জানি যে গণনাট্য আন্দোলন, তখন নাট্যকাররা নাটক তৈরি করে মানুষকে এসব বিষয়ে সচেতন করেছে। আবার কবিরা কবিতা লিখবে, গল্পকাররা গল্প লিখবে, উপন্যাসিকরা উপন্যাস রচনা করবে, এর মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে দেবে যে আমাদের মুক্তি প্রয়োজন। সো এই যে মুক্তির যে আকাঙ্ক্ষা এবং ফ্যাসিবাদের যাতে পতন হয়, এই যে তাদের বাংলাদেশে, এই অঞ্চলে, ভারত উপমহাদেশে একটি সংগঠন গড়ে ওঠে, তার নাম হলো ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘ। এখানে লেখকরা ছিলেন, কবিরা ছিলেন, উপন্যাসিকরা ছিলেন, নাট্যকাররা ছিলেন, সঙ্গীত শিল্পীরা ছিলেন, চিত্রশিল্পীরা ছিলেন। সবাই একত্রিত হয়ে তারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রচারণা করছিলেন। তো ঠিক তেমনি এই ফ্যাসি বিরোধী একজন লেখক, আমাদের ফ্যাসি বিরোধী লেখক সুকান্ত ভট্টাচার্য, তিনি একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। অর্থাৎ অনেকেই সেখানে কবিতা পাঠিয়েছেন, সেই কবিতাগুলো তিনি এডিট করেছেন, পরিমার্জন করেছেন, সংশোধন করেছেন, তারপরে তিনি প্রকাশ করেছেন। সেটির নাম হলো আকাল। তাহলে আকাল তার নিজের লেখা না, বরং এটা সম্পাদনা করা। অনেক সময় এটা ভুল হয় যে সম্পাদনা আর রচনা, এই যে ছাড়পত্র, এটা তার রচনা করা, কিন্তু আকাল এটা কিন্তু তার রচনা করা নয়। এটা কি? এটা হলো তার সম্পাদনা করা। ওকে, আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এবং এই বিষয়গুলো সচেতন থাকতে হবে, যে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম শব্দগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে পরবর্তীতে দেখবে যে তুমি আরো অনেকগুলো জিনিসের ডেফিনেশন জানতেছো। আসলে জ্ঞান কি? জ্ঞান আসলে সংজ্ঞা জানা। তুমি সম্পাদনার সংজ্ঞা জানো, তাহলেই তোমার অনেকখানি জ্ঞান এগিয়ে গেল। ওকে, এরপর আমরা বিশেষ তথ্য দেখি যে ছোটবেলা থেকেই সুকান্ত ছিলেন রাজনীতি সচেতন। অর্থাৎ তিনি রাজনৈতিক জ্ঞান গরিমা ছিল। তিনি ছোটবেলা থেকেই এই শোষণ বঞ্চনার বিরুদ্ধে কথা বলেছেন, প্রতিবাদ করেছেন, লিখেছেন। এরপর আমরা যদি দেখি তার মৃত্যু 1947 সালে। আমরা এর আগে পড়লাম যে 1926 আর 21, 47, 13ই মে 21 বছর বয়সে এই প্রতিভাবান কবির মৃত্যু হয়। তার মৃত্যু হয় কলকাতায়। তার মৃত্যু কলকাতায় একটা হসপিটালে হয়। তিনি আসলে কলেরা, পাশাপাশি তিনি যক্ষা, অনেকগুলো রোগ একবারে হয়ে তিনি মৃত্যুবরণ করেন অকালে 21 বছর বয়সে। তার যে সাহিত্য রচনার সময়, এই সাহিত্য রচনার সময়কাল দেখো, একটা মানুষ জন্মের পর বুদ্ধি হয়, বেড়ে ওঠে, জন্মের পর থেকে তার লিখতে পারে না। জন্মের পর তো কথা বলা শিখতে বেশ সময় লাগে, হাঁটা শিখবে, স্কুলে যাবে, তারপরে না, ধরো যে সে যদি 15 বছর বয়স থেকেও লিখে, তার মাত্র 6 বছর। সে যদি আরো একটু লিখে, মানে 14 বছর থেকে লিখে 7 বছর।
তাহলে একটা মানুষ মোটামুটি বুঝতে শেখে 14-15 বছর বয়সে। তাহলে এই সময় থেকে যদি লিখে তার রচনার অর্থাৎ তার সাহিত্য সাধনার যে সময়কাল ছিল সেটা মাত্র 7-8 বছর, সর্বোচ্চ ম্যাক্সিমাম 6-7 বছর বললে ভালো হয়। এই 6-7 বছরে তিনি যে ধরনের রচনা লিখে গেছেন, তিনি যেভাবে প্রতিবাদ জানিয়েছেন, তিনি যেভাবে মানুষের জীবনকে তুলে এনেছেন, মানুষের জীবনে দুঃখ। তোমরা ক্লাস 10-এ হয়তো রানার কবিতাটি পড়ে থাকবে, যে একজন ডাকপিয়ন বা রানার তার জীবনের যে ক্লান্তিকর মানে ক্লান্তিকর যে যাত্রা, সেটা যেভাবে আমরা পড়েছি, তার মাধ্যমে আমরা কিন্তু খেয়াল করেছি যে জীবন বোধের যে ব্যাপারটা, রাজনীতি সচেতন, মানুষকে নিয়ে ভাবনা, এটা তার ভেতরে ছিল। সো আমরা সুকান্ত ভট্টাচার্যের সাথে আমাদের বিদ্রোহী কবির কাজী নজরুল ইসলামের একটা মিল পাই, যে তার দুইজনই কি প্রতিবাদী লেখক, দুইজনই কি তার কবিতার মধ্যে তিনি মানুষকে অন্যায় অবিচার এগুলো নিয়ে লিখেছেন। সো আমরা যেটা বলতে পারি যে সুকান্ত ভট্টাচার্য যদি বেঁচে থাকতেন আরো কিছুদিন, তাহলে হয়তো আমরা আরেকজন নজরুলের দেখা পেলেও পেতে পারতাম। সো নজরুলরা দ্বিতীয়বার জন্মায় না, ইটস ওকে, কিন্তু পেতেই পারতাম, অর্থাৎ তার সেই সূচনাটা ছিল। একটা কথা আছে না যে মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখে বোঝা যায় যে দিন কেমন না যাবে। সো সুকান্ত ভট্টাচার্যের সেই সকালটা ছিল অসাধারণ, চমৎকার, কিন্তু আমরা অকালে তাকে হারিয়ে ফেললাম মাত্র 21 বছর বয়সে। তোমরা যারা এই ক্লাসটি করছো, তোমাদের বয়স কিন্তু 21-এর কাছাকাছি, এবং তোমরা নিজেদেরকে জিজ্ঞেস করো, আস্ক ইউরসেলফ, যে তোমরা এতদিনে কি করেছো। ওকে, এরপরে দেখো 18 বছর বয়স। 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের যে কবিতা, আমরা মূল কবিতায় চলে আসছি। আমাদের আজকের পাঠের যে আয়োজন, এখানে মূল কবিতাগুলোকে আমরা ধরে 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 লাইন ধরে 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 পড়ব। এতে হবে কি, কবিতার পেছনের গল্প, কবিতার সামনের গল্প, কবিতা নিয়ে কবিতা কেন লেখা হয়। তোমরা মনে করো যে কবিতার কি প্রয়োজন, বা কবিতাকে এত এভাবে লেখা হয় কেন। আমরা মধ্যযুগের কবিতাগুলো কেমন দেখতাম, যে মধ্যযুগের আমরা যদি মহুয়ার পালা কিংবা দেওয়ানা মদিনা, তোমরা এগুলো পড়েছো কিনা আমি জানি না, ইন্টারমিডিয়েটের বইতে আছে, দেখবা মহুয়ার পালা একটা অংশ আছে, যে 6 মাসের শিশুকন্যা পরমা সুন্দরী, রাত্রির নিশিকালে হুমরা তারে করলো চুরি, 1 2 3 করি 16 বছর যায়, খেলা কছরত তালে যতন শিখায়, বাদ্যা বাদ্যা করে লোকে বাদ্যাকন জনা, আন্ধার ঘরে ধুইলে কন্যা জলে কাঞ্চার সোনা। এই যে এই ধরনের যখন রচনাগুলো আমরা পড়ি, এগুলো বর্ণনা ধর্মী, অর্থাৎ একটা নির্দিষ্ট জিনিসের বর্ণনা। আবার ধরো, যখন তুমি মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ যে অংশটা, ওটা তো মেঘনাদ বধ কাব্যগ্রন্থের একটা নবম স্বর্গ থেকে নেয়া ছোট্ট একটা অংশ। তাহলে এই ছোট্ট অংশ, এই অংশটি শুধু বর্ণনা দেখবে, যে কনভারসেশন ধরনের, কবিতার মধ্যে কথোপকথন হচ্ছে, এটা মহাকাব্য যেহেতু এই জন্য কথোপকথন আছে, কিংবা বর্ণনা, শুধু বর্ণনা। কিন্তু আধুনিক যে কবিতাগুলো আমরা পড়ি, যে আধুনিক কবিতাগুলোতে সেই বর্ণনাটা আমরা পাই না, বরং আধুনিক কবিতা পড়লে মনে হয় প্রত্যেকটা কথাগুলো কেমন জানি অদ্ভুত, বিচ্ছিন্ন, তাই না? তাহলে এগুলো বলার মানে কি? তো এগুলো বলার কি মানে সেটা আমরা আস্তে আস্তে জানবো। তার আগে আমরা এই কবিতা সম্পর্কে একটু জানি, যে 18 বছর বয়স, এই বয়সটাকে আসলে কি বোঝায়, 18 বছর বয়স দ্বারা কি বোঝায়। দেখো, আমি শুরুতে ক্লাস শুরু করেছি হেলাল হাফিজের একটা কবিতার 2টা লাইন দিয়ে, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। অর্থাৎ যৌবনের যে গল্প, সেটাই হলো 18 বছর বয়স। যৌবনের ভেতরে সংকট আছে এবং সম্ভাবনা আছে, সংকট এবং সম্ভাবনা, এই দুইটার মিশ্রণই হলো 18 বছর বয়স। আমাদের জীবনে অনেকগুলো ভাগ আছে, যেমন শৈশব আছে, শৈশব, কৈশোর, যৌবন, তারপরে বৃদ্ধ, শৈশব, কৈশোর, যৌবন, বৃদ্ধ। দেখো, শৈশব আমরা বলতে পারি 1 থেকে 10-12 বছর পর্যন্ত, এটা শৈশব। তারপরে এই যে 12 থেকে ধরো 18 পর্যন্ত, এটা কৈশোর, হ্যাঁ কৈশোর। তারপরে যৌবন হলো 18 থেকে, মানুষের যৌবন বিষয়টা আসলে বেশ ইন্টারেস্টিং। আমরা ধরলাম 50 বছর, আবার ধরো 50
50+ থেকে এটা হলো বৃদ্ধ বলা হয়। সরাসরি বৃদ্ধও বলা যায় না, আবার 80+ও আছে, যেটাকে পৌর বলা হয়। সো নানা কনসেপ্ট অনুযায়ী আমরা মানুষের বয়সের শ্রেণী বিভাগ করে থাকি। সো তোমরা যখন স্কুলে, প্রাইমারি স্কুলে পড়তে, সেই সময়টা হলো তোমাদের ওই যে শৈশবকালে তোমরা স্কুলে কেবল যাওয়া আসা শুরু করেছো বা প্রাইমারি স্কুলে পড়ো। তো আমরা কৈশোর সময়টা কাটাইছি কোথায়? কৈশোর সময়টা কাটাইছি কোথায়? এই যে হাই স্কুল এবং কলেজ, এই সময়টা কৈশোর। এবং কৈশোর আর যৌবন এই দুইটার মাঝখানে কৈশোরকে বলা হয় অ্যাডোলেসেন্ট, অর্থাৎ বয়সন্ধিকাল, এইটার মধ্যেই পড়ে। সো তার 18 বছর বয়স মানে কি? যে 18 বছর বয়স মানে হলো যৌবন। 18 বছর বয়স তারা যৌবন বোঝায়। এখন খেয়াল করো, 18 বছর বয়স মানে যদি যৌবন বোঝায়, তার মানে কি 17 বছর 11 মাস 30 দিন তার বয়স, সে যুবক না। কিন্তু আবার যখন 18 হয়েছে সে যুবক। ব্যাপারটা এমন না। যৌবন ব্যাপারটা একটা মানুষের ভিতরে, বা মানে সার্টিফিকেট অনুযায়ী কিংবা ডেট অফ বার্থ অনুযায়ী তার জন্ম হওয়ার পর 18 বছর বয়সের আসলেই তার যৌবন আসবে, ব্যাপারটা এরকম না। 18 বছর বয়সকে এখানে এক্স্যাক্টলি একটা খাতা কলমে কাগজের বয়স হিসেবে দেখানো হয়নি, বরং 18 বছর বয়সকে দেখানো হয়েছে যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পূর্ণ, অর্থাৎ যৌবনের বৈশিষ্ট্য সম্পূর্ণ। যৌবনের বৈশিষ্ট্য কি? যৌবন কি ভয় পায়? যৌবন কি কোনো কিছুতে পিছু হটে? যৌবনে কি কি হয়? এই বৈশিষ্ট্যগুলো দেখো। একটা ছেলে, আমরা ঢাকা শহর সহ সারা বাংলাদেশে বিভিন্ন শহরে দেখবা যে ছোট ছোট ছেলে মেয়ে, তার বয়স হয়তো 13-14 বছর বয়স। সে একটা হোটেলে কাজ করে। হোটেলের বয়গুলো আছে না, দেখবা যে পানি দিয়ে যায় হোটেলে। তারপরে ঢাকা শহরে লেগুনা বা বাসের টাকা তোলে। আবার ধরো যে দেখবো মানুষের বাসায় বা কলকারখানায় ওই যে নাট বল্টুগুলো কুড়িয়ে রাখে ছোট ছোট ছেলে মেয়ে, তাদের বয়স 18 হয় নাই, তাদের বয়স ওই 15-16 বা 12-13-14। সে সারাদিন কাজ করে হয়তো বা 200 টাকা বা 150 টাকা পায়। এই টাকা দিয়ে বা সারাদিন সে ফুল বিক্রি করে, বেলুন বিক্রি করে, বা নানাভাবে সে অর্থ উপার্জন করছে। রাতে গিয়ে হয়তো ল্যাম্পপোস্টের আলোতে কিংবা ওই পথ শিশুদের যে স্কুল আছে সেখানে গিয়ে একটু পড়াশোনাও করছে। এই 150 টাকা গিয়ে তার মার হাতে তুলে দিচ্ছে, অথবা তার বাবা মা কেউ বেঁচে নেই, তার একটা ছোট একটা বোন আছে, তার বোনের সে দেখাশোনা করছে। এই ছেলেটার কাঁধে একটা বড় দায়িত্ব। সে, তার বয়সকে আমরা 18 বলতে পারি। সো 18 বছর বয়স একটা রেসপন্সিবিলিটি নেওয়ার বয়স। 18 বছর বয়স একটা দায়িত্ব গ্রহণের বয়স। আবার একটা ছেলের বয়স ধরো 26 বছর, কিংবা একটা ছেলের বয়স 30 বছর, যে এখনো বাবার টাকা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না, যার নিজের অর্থ উপার্জনের বিন্দু পরিমাণ ক্ষমতা নাই। ইভেন সে সেলুনে যাবে, সে তার বাবার থেকে 50 টাকা নিয়ে চুল কাটতে যাবে। সো এই সামান্য টাকা উপার্জনের ক্ষমতা এবং তার নেই। সে বাড়ির কোনো রেসপন্সিবিলিটি নাই, বাড়ির কি কি হচ্ছে না হচ্ছে সে কিছুই জানে না। অর্থাৎ এই ছেলেটার বয়স এখনো 18ই হয় নাই। আমি বলতে চাই কবিতার আলোকে, আমরা যেটা মূল আলোচনায় যাওয়ার আগে এগুলা একটু আলোচনা করে নিই। তাহলে 18 বছর বয়স আসলে এটা কোনো বয়সের কাঠামো না, যে একটা মানুষের 17 বছর বয়স, 17 বছর 364 দিন, তার মানে তার বয়সটা এখন 18 না, তার মানে সে যুবক না। যখনই 18 হলো তার মানে তার যৌবন চলে আসছে। আবার যখন 50 হয়ে গেছে তার যৌবন। ব্যাপারটা এরকম না। একজন 50 বছরের মানুষের ভেতরেও যৌবন থাকতে পারে। আবার একটা 12 বছর 13 বছরের ছেলের মধ্যে, মেয়ের মধ্যে যৌবন থাকতে পারে। আবার একটা 18 বছর বয়সের ছেলের মধ্যেও যৌবন নাও থাকতে পারে। সো এটা একটা বৈশিষ্ট্য। 18 বছর বয়স এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা সিম্বল যে এই বৈশিষ্ট্যগুলো কারো মধ্যে থাকলে তার বয়স 18। এখন আমি যখন এই কবিতাটা পড়াবো, তোমাদের অনেকের বয়স 18, অনেকের বয়স 17, মানে সার্টিফিকেট অনুযায়ী। তুমি যদি দেখো তোমার সাথে ম্যাচ করছে এই কবিতার যে কথাগুলো, তাহলে বুঝে নেবা তোমার বয়স 18। আর যদি মনে হয় না এখনো ম্যাচ করেনি, তার মানে বুঝে নেবা তোমার বয়স এখনো 18 হয়নি। তাহলে 18 বছর বয়সকে আমরা বলছি, 18 বছর বয়স এটি একটি বৈশিষ্ট্য। ওকে, তাহলে আমরা বৈশিষ্ট্য বলছি। কেন বৈশিষ্ট্য বলছে? 18 বছর বয়সকে একটা বৈশিষ্ট্যের মধ্যে ফালাইতেছে কেন সেটা একটু দেখি যে কি বৈশিষ্ট্য। 18 বছর বয়স হলো
দুঃসহ, দুঃসাহসিক, দুঃসাহসিক এবং সহজে সহনশীল নয় এরকম। সো 18 বছর বয়সের ছেলেদের, মেয়েদের বা 18 বছর বয়সী কারোর ভেতরে এই দুঃসাহসিকতা থাকে, দুঃসহ। এরপরে স্পর্ধায় ন্যায়, মাথা তোলবার ঝুঁকি। এই যে মাথা তোলবার ঝুঁকি যে বললাম, এই শব্দটা দেখো, মাথা তোলবার ঝুঁকি মানে কি? নিজের ভার বহনের ঝুঁকি, নিজের নিজের ভার বহন, এটুকু লিখলাম, নিজের ভার বহন। 18 বছর বয়স কি দুঃসহ, দুঃসাহসিক, সহজে সহনশীল নয় এরকম, দুঃসাহসিক 18 বছর বয়স। স্পর্ধা, স্পর্ধা মানে কি? মানে শক্তির সাথে স্পর্ধা, মানে ব্যাপার আছে না স্পর্ধার সাথে, হ্যাঁ আমি এটা পারবো, এটা স্পর্ধার সাথে আমি বললাম যে হ্যাঁ এটা আমি পারবো, হ্যাঁ এটা আমি করবো, এটা স্পর্ধা। সো স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, মাথা তোলবার ঝুঁকি। মানুষ বলে না নিজের পায়ে দাঁড়াও, মানুষ বলে যায় সমাজের মাথা, মাথা উঁচু করে বাঁচো। মাথা উঁচু করে বাঁচো মানে কি? এই যে পায়ের ওপর মানে পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে গোড়ালি উঁচু করা, এটাকে মাথা উঁচু করা বল না। মাথা তোলবার ঝুঁকি মানে হলো নিজের ভার বহন করা। অর্থাৎ তোমার তো একটা ডেইলি এক্সপেন্স আছে, তুমি তো ভাত খাও, তুমি তো কাপড় পরো, তুমি তো ঘুরতে যাও, তুমি তো গাড়িতে ওঠো, তোমার তো এক্সেসরিজের দরকার হয়, তুমি একটা জায়গায় থাকো, বাসস্থানের দরকার হয়। সো এগুলো কখন হয়? 18 বছর বয়সে। দুঃসহ, মানুষ নিজেকে বহন করা শেখে। কৃষিভিত্তিক সমাজে কোনো ছেলের বয়স যদি 18 হইতো, তাহলে তাকে জমি জমা আলাদা করে দেয়া হতো, তাকে গরু ছাগল আলাদা করে দেয়া হতো, যে তুমি এখন বাবা নিজে কাজকর্ম করে নিজের ভার নিজে বহন করো। কিন্তু এখনকার সময় 18 বছর বয়স পর্যন্ত বাবা মাই পালে। বাবা কলেজে পড়ো, প্রাইভেট পড়ো, পড়াইতেছি, বাসায় থাকো, পড়ো, ইউনিভার্সিটি পার হয়ে যাওয়ার পর তোমাকে ছেড়ে দেয়। ইউনিভার্সিটি পার হওয়ার পর এখন আমাদের 18 বছর হয়। কিন্তু 18 বছর বয়সকে সুকান্ত ভট্টাচার্য বলছে 18 বছর বয়স দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। অর্থাৎ নিজের ভার বহনের সক্ষমতা তৈরি হয়, কারো প্রতি নির্ভরশীলতা না, বাবার প্রতি না, মায়ের প্রতি না, দাদার প্রতি না, দাদির প্রতি না, নিজেই নিজের অবলম্বন, নিজেই নিজেকে চালিয়ে নেওয়ার যে শক্তি, যে বৈশিষ্ট্য, সেটা হলো 18 বছর বয়সের প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ, অহরহ মানে কি? মানে রেগুলারলি, অহরহ মানে বলে না ঢাকা শহরে অহরহ অ্যাক্সিডেন্ট হইতেছে, তার মানে কি? রেগুলার অ্যাক্সিডেন্ট। অহরহ মানে হলো খুবই রিপিটেডলি, অহরহ। বিরাট দুঃসাহসেরা দেয় উকি, বিরাট দুঃসাহসেরা দেয় উকি। মানে এই বয়সটা আসলে খুবই দুঃসাহসিক কাজ করার মতো। কারণ 18 বছর বয়সে প্রথমত মানুষের কোনো ভয় থাকে না। দেখবা যে বেশিরভাগ ওই যে বাইকার যারা জোরে বাইক চালায়, তুমি খেয়াল করে দেখবা এদের বেশিরভাগই হলো যুবক, এবং এদের রক্ত গরম, এবং এরা কোনো কিছু তো ভয় পায় না। কেন ভয় পায় না? তার অনেকগুলো কারণ আছে। যে 18 বছর বয়সে তার কোনো পিছু টান থাকে না, অর্থাৎ তার কোনো সংসার হয় না, বউ বাচ্চা নাই প্রথমত। বাবা মার সাথে তার একটা তার বাবা মার সাথে তার সম্পর্ক অবশ্যই ভালো, কিন্তু বাবা মা তার উপর নির্ভরশীল না। অর্থাৎ সে না ইনকাম করলে হয়তো বাবা মা খেতে পারবে না, এরকম না। বাবা মা তখনও ইয়ং থাকে। এরপরে তার মেধা আছে, চিন্তা, শরীরে রক্ত আছে, কোনো কোথাও কেটে গেলে কি হয়, সাথে সাথে শুকিয়ে যায়। সো ইত্যাদি নানা বিষয়ে তার ভেতরে একটা শক্তি বিরাজ করে, যে শক্তির কারণে সে যে কোনো রিস্ক নিতে পারে। এই যে বিরাট দুঃসাহসেরা দেয় উকি, যে কোনো দুঃসাহসিক কাজ করতে 18 বছর বয়স অগ্রণী ভূমিকা পালন করে। যে কোনো লড়াই সংগ্রামে দেখবা যে এদের বয়স, এরা সবার আগে। বৃদ্ধরা যায় না, বৃদ্ধরা তো নড়তেই পারে না। যারা বৃদ্ধর আগে, ধরো বিবাহিত মিডল এজের মানুষ, এরাও যাবে না, কারণ বাসায় বউ বাচ্চা আছে। সে যদি আন্দোলনে গিয়ে একটা গুলি খায়, বউ বিধবা হয়ে যাবে, বাচ্চা এতিম হয়ে যাবে। হ্যাঁ, তার একটা ভয় আছে, একটা পিছু টান আছে। আবার ধরো যে শিশু, ও তো কিছু বুঝে না, ও তো একটা ইট উঠাইতে গেলে ওর অবস্থা খারাপ। ধরো ন্যায়সঙ্গত আন্দোলনের কথা বলছি। সো কিন্তু 18 বছর বয়স, এদের শরীরে প্রচুর শক্তি থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। এই বয়সে দেখবা যে কারো অসুখ বিসুখও তেমন হয় না। সো এই যে কিছুই হয় না, হু কেয়ার, ডোন্ট কেয়ার একটা ভাব থাকে, এই জন্য তার বিরাট বিরাট দুঃসাহসিক কাজ করার ক্ষমতা জাগে। যেমন 18 বছর বয়স বা এই বয়সে, যেমন আমার একটা গল্প আছে,
আমি 18 বছর বয়স না ঠিক, ওই সময়ের আশেপাশে আমার আমার বাড়ি হলো বগুড়াতে। বগুড়া শহর থেকে আরো ভেতরে একটা গ্রামে। আমি ঢাকায় আসব। আমি মোটরসাইকেল চালিয়ে এই 250 কিলো রাস্তা আমি সকালবেলা রওনা দিছি। আহ, মোটামুটি 4 সাড়ে 4 ঘন্টার মধ্যে আমি ঢাকায় পৌঁছে গেছি, স্বাভাবিক স্পিডেই আসছি। কিন্তু এখন যদি আমি ভাবি যে আমি মোটরসাইকেল নিয়ে আবার বাড়ি যাব, তখন আমার মনে হয় যে কাজটা কি ঠিক হইতেছে? হাই রোডে তো বাইক চালানোর কি রিস্ক? হ্যাঁ রিস্ক, অনেক কিছু। কিন্তু যখন আমি আসছি তখন আমার এক বিন্দুও মনে হয় নাই যে বাইক চালানোর রিস্ক বা বাইক নিয়ে এটা হইতে পারে, বাইক অ্যাক্সিডেন্ট হইলে আমি ডেড, কিচ্ছু মনে হয় নাই। এটা হলো দুঃসাহস। সো সব ক্ষেত্রে এরকম দুঃসাহসিক কাজকর্ম ঘটায় যায়। 18 বছর বয়সের ছেলে মেয়েরা খুবই রিস্কি, এরা যে কোনো কাজ করে ফেলতে পারে। এরা এক দৌড়ে ব্রিজ থেকে লাফ দিয়ে নদীতে নামতে পারে, আবার বিশাল গাছের ডালে উঠতে পারে, আবার যে কোনো আন্দোলন সংগ্রামে বুক পেতে রক্ত দিতে পারে, পিকেটিং করতে পারে। সো এদের ভেতরে সেই দুঃসাহসটা আছে। এখন তোমার ভেতরে যদি মনে হয় তুমি দুঃসাহসিক এবং তুমি যদি স্পর্ধায় নিজের মাথা তোলার ঝুঁকি নিয়ে থাকো, তাহলে বুঝে নাও প্রথম প্যারা অনুযায়ী তোমার বয়স 18 হয়েছে। এরপরে দেখো, 18 বছর বয়সের নেই ভয়। 18 বছর বয়সে নেই ভয়, তাহলে 18 বছর বয়সে কি নেই? ভয় নেই। একটা মানুষের ভয় খুব গুরুত্বপূর্ণ। এরা ভয় পায় না, কিছুতেই ভয় পায় না। বাপ মারা তো ভয় পায় না, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, টিচার, মাস্টার, ওই সাপ ব্যাং বেজি কিছুই ভয় পায় না। এ পুলিশ আর্মি মিলিটারি কিছুই ভয় পায় না, এ কোনো কিছুই ভয় পায় না, এর ভিতরে কিছু ভয়ের ভয়ও নাই। তাহলে এই যে ভয় নাই, পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা। পদাঘাত, পদাঘাত মানে কি? পদ যোগ, আমরা যদি ভাঙি পদ যোগ আঘাত, তাহলে পদ আর আঘাত। তা পদ শব্দের অর্থ হলো পা, তাহলে পায়ের ধাক্কায় মানে পায়ের আঘাতে কি ভাঙতে চাই? পাথর বাঁধা। তাহলে মানে পাথর বাঁধা মানে শক্তিশালী বাধা, মানে শক্ত বাধা, শক্ত বাধা। অর্থাৎ যে কোনো বাধা যত শক্তই হোক, পায়ে ধাক্কা দিয়ে আমি সেই বাধা ভেঙে আমি সামনে এগিয়ে যাব। এটাই হলো 18 বছর বয়সের লেসন, যে 18 বছর বয়স পদাঘাতে ভাঙতে চায় পাথর বাধা। পায়ের আঘাতে পাথরের মতো শক্তিশালী যে কোনো বাধাকে 18 বছর বয়স অতিক্রম করে ভেঙে ফেলে। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। এই যে মাথা নোয়াবার মানে কি? নোয়াবার নয় মানে নত করবে না, নত, নত করা। নোয়াবার মানে কি? নত করা। মাথা নত করা মানে কি? মাথা নিচু দিকে করে রাখা না। মাথা নত করা মানে হলো পরাজয় মেনে নেওয়া, হার মেনে নেওয়া, যে আমি পারলাম না, আমার হলো না, আমি জিতলাম না। একটা কুস্তিতে লাগলাম, একটা কুইজ প্রতিযোগিতা, না আমি পারবো না, আমি একটা লম্বা দৌড়, না আমি এটা পারবো না। এই যে এই জিনিসটা নাই, মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স কখনোই মাথা নিচু করে না। 18 বছর বয়স জানে না কাদা। তাহলে 18 বছর বয়স কি জানে না? 18 বছর নেই কি? ভয়। এগুলো এমসিকিউ হইতে পারে যে 18 বছর বয়সে কি উকি দেয়, বিরাট দুঃসাহসেরা। এই কবিতাটা এমন যে প্রত্যেকটা লাইন থেকে তোমার এমসিকিউ আসার সম্ভাবনা আছে। সো আমরা এমসিকিউ এর হিসাব তো অবশ্যই করব, কিন্তু কবিতাটা অ্যাকচুয়ালি বুঝতে হবে যে কবিতাটা আসলে কি বলছে, কেন বলছে, এবং এটা বলার পেছনে কারণ কি, এটা কি আসলেই ঘটে কিনা। দেখো প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ হতে পারে। যেমন দেখো, 18 বছর বয়সে কি নেই? ভয় নেই। পদাঘাতে কি করতে চায়? পাথর বাঁধা ভাঙতে চায়। এ বয়সে কি করে? কেউ মাথা কি করে না? নোয়ায় না। 18 বছর বয়সে কি জানে না? কাঁদা জানে না। প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে। সো এই কবিতার প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। একটা কবিতা যার প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শব্দ মেপে মেপে ব্যবহার করা হয়েছে। দেখো তাহলে 18 বছর বয়স জানে না কি? কাঁদা, অর্থাৎ কান্না করে না। এই বয়সে পোলাপাইন কান্দে না। যে 18 বছর বয়সে যে ছেলে মেয়ে কান্না করে, এর বয়স 18 হয় নাই। মানুষ কখন কাঁদে? মানুষ যখন অসহায় হয়ে যায় তখন কাঁদে। মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, সামনে আর আগানোর নাই, গায়ে শক্তি নাই, কোনো উপায় নাই, তখন মানুষ কান্নাকাটি করে। ধরো একটা বিমান দুর্ঘটনা হইতেছে, একটা বিমান, তুমি শুনলা যে বিমানের ইঞ্জিনে আগুন লেগে গেছে, যে কোনো সময় ক্র্যাশ করবে এবং প্রত্যেকেই মারা যাবে। তখন মানুষ কি করবে? মানুষের তখন উপায় আছে? উপায় নাই, মানুষ কান্নাকাটি করবে। এটা নর্মাল। 18 বছর বয়সের এরকম কোনো সিচুয়েশনই আসে না। 18 বছর বয়স যে কোনো অন্যায় অবিচার, যে কোনো বাধা সে পায়ের আঘাতে ভেঙে যায়, পায়ের আঘাতে সে বাধা ভাঙতে পারে এবং সে কাদা জানে না। এরপরে দেখো, এ বয়স জানে রক্তদানের পুণ্য।
এই বয়স জানে রক্তদান মানে কি ব্লাড ডোনেশন, হসপিটালে গিয়ে ও পজিটিভ রক্ত লাগবে, যাই এক ব্যাগ দিয়ে আসি, এই রক্তদান না। 18 বছর বয়স জানে রক্তদানের পুণ্য, তার মানে কি 18 বছর বয়স যে কোনো বিপদে, লড়াইয়ে, সংগ্রামে নিজের শরীরের রক্ত দিতে পারে, মানে কি বুলেটের সামনে বুক পেতে দিতে পারে, লাঠির আঘাতের সামনে পিঠ পেতে দিতে পারে, যে কোনো অধিকার আদায়ের জন্য তারা রাজপথে ডাকতে পারে। একটা স্লোগান খুবই জরুরি, এবং সারা বাংলাদেশে মনে হয় যে বাংলাদেশের যত আন্দোলন হয়েছে 47 থেকে 47-এর আন্দোলন, 48-এর 52, হ্যাঁ 66, 62-র আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, তারপরে 90-এর স্বৈরশাসন বিরোধী আন্দোলন, এবং বাংলাদেশের সময় সময় যত আন্দোলন হয়েছে একটা স্লোগান কমন ছিল, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। এই স্লোগান কারা দিছে? এই বিশ্ববিদ্যালয়ে 18 বছর বয়সে যে যুবক তাগরা পোলা পাইন, এরা দিছে এই স্লোগান, যে দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, যে আমার রক্ত দিয়ে আমি বন্যা বয়া দেবো, এই বন্যায় অন্যায় ভেসে যাবে। সো 18 বছর বয়সে সেই স্পিরিটটা থাকে, সে রক্তদানের পুণ্য জানে, অর্থাৎ সে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, দেখো বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এটা দুইটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে মানে গতিশীলতা, অর্থাৎ 18 বছর বয়স এই লাইন দ্বারা কি বোঝায়? গতিশীলতা। অর্থাৎ বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এখানে দুইটা ব্যাখ্যা দিতে পারি। এক হলো গতিশীলতা, আরেকটা দিতে পারি যে তার জন্ম যেহেতু তিনি যখন লেখালেখি করছেন সেই সময়টা আসলে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যখন যন্ত্র সভ্যতার দিকে পৃথিবী ধাবিত হচ্ছে। পৃথিবী কিসের দিকে ধাবিত? কৃষি নির্ভরতা থেকে শিল্প নির্ভর পৃথিবীর দিকে যাচ্ছে, কৃষি নির্ভর থেকে শিল্প নির্ভরের মাধ্যমে কোথায় যাচ্ছে? যন্ত্রের দিকে ধাবিত হচ্ছে ধীরে ধীরে। সো এখানে তিনি তো ঝর্ণার প্রবল স্রোতের কথা বলতে পারতেন, ঝর্ণার যে নায়াগ্রার যে ফল সেটার কথা বলতে পারতেন, কিংবা খরস্রোতা নদীর কথা বলতে পারতেন, তিনি পদ্মার কথা বলতে পারতেন, পদ্মার স্রোতের মতো চলে বলতে পারতেন। সেটা না বলে তিনি বলছে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এখানে একটা যন্ত্র আছে। তাহলে যন্ত্র সভ্যতা যেমন গতি, এই 18 বছর বয়সের তেমন গতি। এই সভ্যতাকে তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, কারণ অ্যাকসেপ্ট করতেই হবে, কারণ অ্যাকসেপ্ট না করলে তো তুমি পিছিয়ে পড়ে যাবা। তাহলে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এটা আসলে 18 বছর বয়সের গতি বোঝানো হয়েছে। তখনকার দিনে এটাই সবচেয়ে স্পিডি যানবাহন ছিল। এখন না স্পিড বোট আরো নানা ধরনের যন্ত্রপাতি আছে, আরো দ্রুত চলে, কিন্তু সেই সময়ের বাষ্পচালিত যে ইঞ্জিনগুলো ছিল এগুলোই সবচেয়ে স্পিডি, মানে জোরে চলতো। তাহলে 18 বছর বয়স সেই সবচেয়ে দ্রুত চলছে। প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য। এই যে দেখো, প্রাণ দেওয়া নেওয়া, প্রাণ শুধু দিতেই জানে না, যে আমি অন্যায় হইতেছে আন্দোলন করতে গেলাম, পুলিশ আমাকে গুলি করছে, আমি মইরা গেলাম, এটা তো প্রাণ দেওয়া। নেওয়া কি? কেউ অন্যায় করতেছে, আমি তারে প্রতিবাদ করতে গিয়ে দরকার হলে তার জীবনটা নিয়ে নিতেও আমি পিছু পা হব না। এটাই হলো, ধরো ওই যে আমরা যখন স্বাধীনতা আন্দোলন হয়েছে, বাংলাদেশে 71 সালের মুক্তিযুদ্ধ হয়েছে, তখন কি সব পাকিস্তানি মিলিটারি এসে বাংলাদেশের যুবকদের গুলি করছে আর এরা বুক পাইতে দিচ্ছে? তাই না, এরাও সুযোগ পাইলে ওদের বাংকার উড়াইয়া দিছে, এরাও সুযোগ পাইলে পাকিস্তানি মিলিটারিরে একদম বোমা মাইরা উড়াইয়া দিছে, তাই না? তাহলে প্রাণ দেওয়া এবং নেওয়া, যেমন প্রাণ দিতেও পারি, প্রাণ নিতেও পারি। এই যে প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য। সপে আত্মাকে শপথের বলা হলো, এটা গুরুত্বপূর্ণ লাইন। সপে মানে ডেডিকেট করে দেওয়া আত্মাকে, নিজেকে, নিজের যে আত্মা আছে এটাকে ডেডিকেট করে দেয় কোথায়? শপথের কোলাহলে, কোনো একটা সৎ উদ্দেশ্যে নিজেকে, সৎ উদ্দেশ্যে নিজেকে কি করে দেয়? সৎ উদ্দেশ্যে নিজেকে বিসর্জন দেয়। বিসর্জন অর্থাৎ কোন একটা সৎ উদ্দেশ্যে নিজেকে বিসর্জন দেওয়ার শপথ। হ্যাঁ, সৎ উদ্দেশ্যে নিজেকে বিসর্জন। সপে আত্মাকে, সপে মানে কি ডেডিকেট করে, সপে দেওয়া। সপে দেওয়া মানে কি? আমি তোমার চরণে সপে দিলাম, হ্যাঁ তোমার চরণে আমার সকল সুখ সপে দিলাম, যে তোমার চরণে আমার যত সুখ আছে আমি তোমার সব তোমার পায়ের কাছে এনে দিলাম।
সঁপে দেওয়া, ডেডিকেট করে দেওয়া, সপে আত্মাকে, যে নিজের আত্মাকে ডেডিকেট করে দেয় কিসে? শপথের কোলাহলে, একটা সৎ উদ্দেশ্য, যে কোনো সৎ উদ্দেশ্যে এই যুবকরা, এই 18 বছর বয়সের তরুণরা কি করে? নিজেকে বিসর্জন করে দিতে পারে। সেই শপথ নাই, আগামী দিনের সুন্দর প্রত্যাশার জন্য, সুন্দর আগামীর প্রত্যাশায় তারা কি নিজেকে বিসর্জন দেয়। 18 বছর বয়স ভয়ঙ্কর, এই বয়সকে ভয়ঙ্কর বলা হইতেছে। 18 বছর বয়স ভয়ঙ্কর কেন? ভয়ঙ্কর দেখো, তোমরা খেয়াল করবা যে মানুষের জীবনের অনেকগুলো পিরিয়ড থাকে, এই পিরিয়ডের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পিরিয়ড হলো 18 বছর বয়স। একটা ছোট বাচ্চা, সে সহজে বকে যায় না। বকে যাওয়া বলতে কি, দেখো বাবা মার কাছে ছোটবেলায়, জন্মের পর তো বাবা মার কাছেই থাকে, তারপরে দেখো স্কুলে যায়, স্কুলে থেকে বাসায় আসে, কিন্তু যখন সে কলেজে উঠে বা যে যখন ক্লাস 10 থেকে কলেজ, এই সময়টা হলো তার 18 বছর বয়সে সেই ট্রানজ্যাকশন। এই সময়ে কি হয়? এই সময়ে তারা নানা রকম ঝামেলার মধ্যে পড়ে, অনেক ধরনের বন্ধু বান্ধব পায়, অনেক ধরনের যন্ত্রণা, বিদগ্ধতার মধ্যে দিয়ে যায়। এই জন্য এই বয়সটা ভয়ঙ্কর। কেন? যে মানুষ যদি, ওই যে বলে না নষ্ট হয়ে যাওয়া, তো নষ্ট কখন হয়? নষ্ট কিন্তু ওই মায়ের কোলে থেকে হয় না, আবার বুড়া বয়সেও কারো নষ্ট হইতে দেখবে না, নষ্ট হয় এই যৌবনে। একটা ছেলে খুবই ভদ্র, হ্যাঁ খুবই ভদ্র, পড়াশোনা করে ঠিক মতো, হ্যাঁ সে কোনো কিছুর মধ্যে নাই, হঠাৎ দেখবা যে তার বন্ধু বান্ধব কোনোভাবে ইনফ্লুয়েন্স কইরা তারে ভিন্ন পথে নিয়ে গেছে। সে হয়তো দুষ্ট ছেলেদের সাথে মিশতেছে, সে হয়তো একটা কোনো গ্যাং ব্যাংয়ের সাথে চলাফেরা করতেছে। সো এইটা তো মায়ের কোলে থেকেও হয়নি, বুড়া বয়সেও হয় না। এটা কখন হয়? এই বয়সে। এই বয়সটা আসলে খুবই মানে রেকলেসলি, ওই যে ভয় নাই, 18 বছর বয়সে নেই ভয়, নেই সংশয়, কিচ্ছু নাই, খালি শক্তি, মানে প্রাণ ভরা শক্তি, শরীর ভরা শক্তি, মন ভরা শক্তি। এই যে শক্তি, এই যে শক্তির কথা বলা হচ্ছে, 18 বছর বয়স ভয়ঙ্কর। 18 বছর বয়সে সব কিছু ভয়ঙ্কর হয়ে ওঠে, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এই যে তাজা তাজা প্রাণ, যা আমাদের প্রাণগুলো খুবই তাজা, তাজা মাছের মতো তাজা, হ্যাঁ তাজা মাছ তো দেখেছো একদম ত্রিং ব্রিং করে, প্রাণ প্রচন্ড তাজা। 18 বছর বয়স, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এই অসহ্য যন্ত্রণা আসলে কি? প্রাণে কেন যন্ত্রণা হবে 18 বছর হইলে? অন্যায় অবিচার দেখে নিজের ভেতরে তৈরি হওয়া ক্ষোভ। চারদিকে অন্যায়, দেখো একটা জায়গায় একটা ছেলে, একটা লোক একটা রিক্সা থেকে একটা মহিলার ভ্যানিটি ব্যাগ নিয়ে দৌড় দিল। তোমার মনে হবে ওরা যদি আমি ধরতে পারি, ওরা আমি জায়গায় রাস্তার মধ্যে পুঁততাম। বুঝতে পারছো? তার ভেতরে এই যে রাগ, এই রাগটা দেখবে একটা বুড়া মানুষ দেখতে চিন্তেছে, ঠিক আছে গেলাম, হেঁটে গেলাম। কিন্তু তুমি, তোমার যার বয়স 18, সে যদি ওটা ধরতে পারে, ওটা সাইজ করে দেবে। আবার দেশে একটা অন্যায় হইতেছে, দেশের অত টাকা লুটপাট, তোমার মনে হবে যে যেই লুটপাটের সাথে জড়িত, আমরা যদি পাইতাম চামড়া তুলে নিতাম। তাহলে এই যে সমাজের অসঙ্গতি দেখে নিজের ভেতরে যে তৈরি হওয়া ক্ষোভ, রাগ, এটাই হলো তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, ভেতরের অনুভূতি। তাহলে বলছি এটা হলো সমাজের অন্যায় অসঙ্গতি দেখে, তাহলে আমরা লিখি যে অন্যায় অসঙ্গতি দেখে নিজের ভেতর তৈরি হওয়া ক্ষোভ। তাহলে চারদিকের অন্যায় দেখে নিজের ভিতরে যে তৈরি হওয়া ক্ষোভ, জেদ, এটাই হলো তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, অর্থাৎ এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর মানে কি? এই বয়সে প্রাণ খুবই, ওই যে স্পার্ক, যেমন এখানে ধরো যে তুমি একটা কেমন একটা পেট্রোলের বোতল, ওখানে একটা স্পার্ক দিলে এটা বাস্ট হয়ে যাবে। সো প্রাণ এরকমটা এত রেসপন্সিভ যে কোনো অন্যায় দেখলেই তুমি এটাকে খালাস করে দেবা, যে কোনো অন্যায় দেখলেই তুমি সেটার প্রতিবাদ করবা। প্রাণ খুবই সেন্সিটিভ, যে এই সময়টাতে যে কোনোভাবে তোমার মানে রেসপন্সিভ, মানে এক্সট্রা রেসপন্সিভ, সেটাই বলা হচ্ছে প্রাণ তীব্র আর প্রখর। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। এই যে একটু আগে বললাম
যে একটা ছেলে বাবা মার সাথে থাকে, মায়ের কোলে থাকে, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে মায়ের কোল থেকে বের হয়ে এই সংসারে এসে দেখে সংসারে তো জ্বালা, নানা ধরনের মানুষ, নানা ধরনের বন্ধু বান্ধব, এর মধ্যে থেকে হঠাৎ করে সে বিগড়ে যায়। এটাই হলো যে কানে আসে নানা মন্ত্রণা, নানা দিক থেকে নানা ধরনের কথা আসবে, মানুষের জীবন নিয়ে, সংসার নিয়ে, আগামীর দিন নিয়ে, সব কিছু নিয়ে এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব, জটিলতা, প্রাকৃতিকতা, এগুলো যখনই আসবে তখনই মনে হবে আমি কোন দিকে যাব, কোন দিকে ছুটে যাব, এটা নেবো না এটা নেবো। তোমার কাছে শক্তি আছে, তুমি যে কোনো কিছু নিতে পারো। সো এই যে নানা মন্ত্রণা, এই সময় নিজেরে আসলে ধরে রাখা ভার। যেমন 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। 18 বছর বয়স দুর্বার মানে কি? মানে দুর্বারে কোনো কিছু বাধা মানে না। দুর্বার মানে কি? কোনো কিছু বাধা মানে না, সে দুরন্ত, সে ছুটছে আর ছুটছে, টকবগিয়ে ছুটছে। কিসের ঘোড়া? বাষ্পের বেগে স্টিমারের মতো চলছে। দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। মানে কথাটা এমন ভাবে বলছে, পথে প্রান্তরে ছোটায়, সে যদি 2 হাত তুলি দেয় সেখানে তুফান হয়ে যাবে। সো এত শক্তি তাদের 18 বছর বয়সের ছেলে মেয়েদের। সেই পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, যে অনেক তুফান সে ঘটায় ফেলতে পারে। তুফান মানে কি? চারদিকে শক্তিমত্তার যে পরিচয়, এই সেই শক্তির পরিচয়। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। যে কোনো দুর্যোগে মানসিকভাবে ভেঙে পড়ে অনেক সময়। দুর্যোগ, এই 18 বছর বয়সকে আবার দুর্যোগের সাথেও তুলনা করা যায়, যে এটা এই সময়টা ওই যে প্রাণ তীব্র আর প্রখর, কানে আসে নানা মন্ত্রণা, যে কোনো সময় যে কোনো দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে সেটাই বলছে যে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। যে কোনো দুর্যোগ মোকাবেলা করার সময় 18 বছর বয়স অগ্রণী, এবং সেই জায়গায় হাল ঠিক মতো রাখা ভার মানে কি? নিজেকে ঠিকভাবে ধরে রাখাটা অনেক কষ্টকর, এবং ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। এবং নিজেকে ধরে রাখতে, ওই যে শপথের কোলাহলে নিজেকে ধরে রাখতে অনেক সময় নিজেকে ক্ষত বিক্ষত হতে হয়, নিজেকে ভেঙে চুরে ফেলতে হয়। ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ মানে কি? যে সেই শপথকে বাস্তবে রূপদান করতে অনেক ত্যাগ তিতিক্ষা এই বয়সে সহ্য করতে হয়। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। আঘাত আসে অবিশ্রান্ত মানে কি? কন্টিনিউয়াসলি আঘাত আসে, একের পর এক আঘাত আসে। 18 বছর বয়স কি ধরনের আঘাত আসে? এই যে তোমার পরীক্ষা, তারপরে ধরো তুমি ধীরে ধীরে বড় হচ্ছ, তোমার প্রতি রেসপন্সিবিলিটি বাড়ছে, তুমি নিজেকে বহন করছো, তারপর তুমি তোমার বাবা মা ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছে, তাদের চিন্তা, চাকরি, সংসার চালানো, নিজের রোজগার, নিজের সুস্থতা, প্রিয়জনের সুস্থতা, জীবন, মন, সব কিছু মিলে মনে হয় প্রতি মুহূর্তে আঘাত আসে। একে একে হয় জড়ো এ বয়স কাললি লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। অর্থাৎ 18 বছর বয়সের যেমন শক্তি আছে, যেমন সংকটও আছে। শক্তি আর সংকট, সম্ভাবনা আর সংকট, একে একে হয় জড়ো কালো লক্ষ দীর্ঘশ্বাসে। অর্থাৎ এ বয়সে অনেক সময় মানুষ ভেঙে পড়ে, অনেক সময় মনে হয় ক্লান্ত হয়ে যায়, মানে মনে হয় যে না আমি আর পারছি না। এটা শক্তির মাধ্যমে অনেক সময় বুঝায় যে হ্যাঁ এমন হতে পারে, কিন্তু আসলে তা হয় না। এ বয়স কাঁপে বেদনায় থর থর। এ বয়স কাঁপে কেমন? বেদনায় থর থর। যে বেদনা পায়, অনেক সময় বোধ হয় যে না আমি ভয় পাচ্ছি, না আমার হচ্ছে না, ইত্যাদি নানা ধরনের চিন্তা ভাবনা আসে, বেদনায় থর থর কাঁপে, কিন্তু আলটিমেটলি কিন্তু তা হয় না। এরপরে দেখো, তবু 18 শুনেছি জয়ধ্বনি। তবু কি? 18 শুনেছি জয়ধ্বনি। 18 বছর বয়সে লক্ষ লক্ষ মানে কালো লক্ষ দীর্ঘশ্বাসে দীর্ঘশ্বাস আছে, বেদনায় কাঁপে থরথর, নানা কিছু, কত কিছু হয়, কিন্তু অ্যাট লিস্ট সবার শেষে তবু 18 শুনেছি জয়ধ্বনি। জয়ধ্বনি মানে কি? বিজয় উল্লাস, সবাই একসাথে চিৎকার করে ওঠে, ইয়েস হুররে, এই যে একসাথে চিন্তা বিস্ফোরণ, যে জয়ধ্বনি, আমরা জয় করেছি, আমরা পেরেছি, যে আমরা পারবো, আমরা পারি। 18 শুনেছি জয়ধ্বনি। অর্থাৎ এই বয়সটা কি হয়? জয় করে সবকিছু, সবকিছু বেদনায় থরথর কাঁপে, সে লক্ষ্য দীর্ঘশ্বাসে অবিশ্রান্তভাবে ক্লান্ত হয়, সে ভেঙে পড়ে, তার উপর আঘাত আসে, কিন্তু সে জয় করে। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। অর্থাৎ যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে এ বয়স টিকে থাকে, এ বয়স বাঁচে দুর্যোগে আর
ঝরে। প্রতিকূল পরিস্থিতিতে কি এ বয়স টিকে থাকে। বিপদের মুখে এ বয়স অগ্রণী। বিপদের মুখে এ বয়স কি অগ্রণী। যে কোনো বিপদে অগ্রণী মানে কি এগিয়ে যায়, এগিয়ে যায়। অর্থাৎ যে কোনো বিপদে সবার আগে 18 বছর বয়সে পোলাপাইন গিয়ে হাজির, সে রেডি, সে সবার আগে চলে যাবে। 18 বছর বয়সে বিপদে হয় অগ্রণী। এ বয়স তবু নতুন কিছু তো করে। 18 বছর বয়সে সব সমস্যা আছে, কিন্তু এ বয়স তবু নতুন কিছু করে। এরপরে দেখো, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। এ বয়স কি নয়, ভীরু নয়, ভয় পায় না, কাপুরুষ নয়। কাপুরুষ মানে কি, পেছন থেকে আঘাত করা নয়। মানে এই বয়স বুকে বুক মিলিয়ে চোখে চোখ রেখে কথা বলার বয়স। কাপুরুষ না, ভয় পায় না, পিছে আসে না, এগিয়ে যায়, অগ্রণী। সে এগিয়ে যায়, দুর্বার গতিতে এগিয়ে যায়, বাধা পেলে পায়ের আঘাতে পাথর ভেঙে আগায়। তো এটাই বলছে, ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। যে পথ চলার সময় এ বয়স থেমে যায় না। ওই যে কোনো বাধা আসুক, পায়ের আঘাতে পদাঘাতে সে পাথর ভেঙে সামনে এগিয়ে যায়। পথ চলতে এই বয়স কখনোই থেমে থাকে না। তাই থেমে যায় না এই বয়সে। তাই নেই কোনো সংশয়, অর্থাৎ এই বয়সে কোনো সংশয় নাই। সংশয় মানে কি, হ্যাঁ আমি করবো কি করবো না, যাবো কি যাবো না, খাবো কি খাবো না, দেখবো কি দেখবো না, বলবো কি বলবো না, এটাই হলো সংশয়। 18 বছর বয়সে কোনো সংশয় নাই। সে চরমভাবে এগিয়ে যায়, সে কাপুরুষ না, সে থেমে থাকে না, সে এগিয়ে যায়। এবং এই এই কবিতার সবচেয়ে ম্যাজিক্যাল লাইন হলো এটা, এদেশের বুকে 18 আসুক নেমে। এদেশের বুকে 18 আসুক নেমে, অর্থাৎ 18 বছর বয়সের যেই বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম, ভয় নেই, 18 বছর বয়সের সংশয় নেই, 18 বছর বয়স ভীরু কাপুরুষ নয়, 18 বছর বয়স পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা, 18 বছর বয়স চলে বাষ্পের বেগে স্টিমারের মতো, 18 বছর বয়স প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য, 18 বছর বয়স জানে রক্তদানের পুণ্য, 18 বছর বয়স কাঁপে বেদনায় থর থর, 18 বছর বয়স এবছর তবু নতুন কিছু তো করে, তবু 18 শুনেছি জয়ধ্বনি। কতগুলো বৈশিষ্ট্য, তাই না? এতগুলো বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো যেন আমাদের দেশে নেমে আসে। অর্থাৎ আমার দেশ ব্যক্তি হিসেবে আমি যেমন ভয় পাই না, আমার রাষ্ট্র যেন আমি রাষ্ট্র হিসেবে ভয় না পাই। ব্যক্তি হিসেবে আমি যেন ভীরু নই, আমার দেশ রাষ্ট্র হিসেবে এমন যেন ভীরু না হয়। ব্যক্তি হিসেবে আমি যেন পদাঘাতে ভাঙতে চাই পাথর বাধা, রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের যতই বাধা আসুক আমি যেন সেটা অতিক্রম করতে পারি। ব্যক্তি হিসেবে আমি যেমন বেদনায় থরথর কাঁপি, রাষ্ট্র হলেও আমি যেন, আমার রাষ্ট্র যেন সেরকম কেঁপে থাকলেও তবু আমার রাষ্ট্র যেন দিন শেষে জয়ধ্বনি করতে পারে। অর্থাৎ এই লাইনটি হলো মূল কথা, এই কবির মূল কথা তিনি বলেছে যে তারুণ্যের যে শক্তি, তারুণ্যের যে শক্তি, তারুণ্যের শক্তিকে জাতীয় জীবনের চালিকা শক্তি করতে চান। জাতীয় জীবনের চালিকা শক্তি করতে চান, চালিকা শক্তি করতে চান। তিনি প্রত্যাশা করেন যে তারুণ্যের যে শক্তি, 18 বছর বয়সের সেই শক্তি, এটা যেন আমাদের জাতীয় জীবনের চালিকা শক্তি হয়। অর্থাৎ 18 বছর বয়সের ব্যক্তি যেমন, আমার দেশ যেন তেমন হয়। এটাই তিনি চাচ্ছেন যে এ দেশের বুকে 18 আসুক নেমে। অর্থাৎ আমার দেশের বয়স 1971 সালে জন্ম, আমার দেশে 2025 সালে, আমার দেশের বয়স তার 18 না, আমার দেশের বয়স বেশি 54 বছর। তাহলে আমাদের দেশ বয়স কি আবার 18তে নিয়ে যাব না। অর্থাৎ আমাদের দেশের বয়স যতই হোক, কিন্তু তার চালিকা শক্তি যেন 18-র মতো তরুণ হয়। এটাই হলো আমাদের এই কবিতার মূল বিষয়বস্তু, মূল পাঠ্যালোচনা। ওকে, আমাদের কবিতা পড়েছি আমরা, আশা করি তোমরা কবিতা ঠিকভাবে বুঝেছো। এরপর আসো,
আমাদের যে পাঠ পরিচিতি সেটা একটু দেখি, কারণ এখান থেকে এমসিকিউ গুলো হয়। আমরা উৎসটা একটু দেখি। আমাদের এই কবিতার উৎস তার ওই যে 18 বছর বয়স, বিখ্যাত ছাড়পত্র কাব্যগ্রন্থ, এবং 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কত খ্রিস্টাব্দে? 48 খ্রিস্টাব্দে। মানে কি, দেশভাগ হয়ে গেছে, ভারত বিভক্ত হয়ে গেছে। ভারত বিভক্তের পর এই অঞ্চলটা মন্দা পীড়িত, দুর্ভিক্ষ পীড়িত হতে শুরু করেছিল। মানে এই অঞ্চলে মানে বিভক্ত হয়ে যাওয়ার পর নানা ধরনের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছিল। এবং তিনি ছাড়পত্র কাব্যগ্রন্থে এই 18 বছর বয়স কবিতা লিখেছেন, এবং এখানে 18কে যেভাবে প্রেজেন্ট করেছেন তো বটেই, পাশাপাশি আমার দেশ যেন এই 18র মতো হয় সেই প্রত্যাশা তিনি করেছেন। তাহলে ছন্দ, 18 বছর বয়স, একটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দ কি? ছন্দ বাংলা সাহিত্যে, বাংলা কবিতায় ছন্দ আছে 3 ধরনের: মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত। এটা হলো মাত্রাবৃত্ত, যে মধ্যম লয়, ধীরে ধীরে পড়তে হয়। স্বরবৃত্ত কেমন? দ্রুত পড়তে হয়। যেমন যে ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, হ্যাঁ, এগুলো হলো স্বরবৃত্ত ছন্দ। যেমন আরো আছে, পালকি চলে, গগনতলে আগুন জ্বলে, এগুলো হলো স্বরবৃত্ত। মাত্রাবৃত্ত হলো, এটা একটা মাত্রাবৃত্ত কবিতা, আমরা মাত্র পড়লাম। আবার ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি তুই নয়নের জলে, এটা তুমি জোরে পড়তে পারবে না, সো এটা ব্যালেন্স করে পড়তে হবে। আবার অক্ষরবৃত্ত, এটা সাধারণ কথাবার্তার মতো, অনেকটা গদ্যের মতো। মূল কথা: যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত, এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন সমস্যাপীড়িত দেশে তারুণ্য ও যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। একটু আগে আমি যে কথাটা বললাম, যে তারুণ্য শক্তিকে জাতীয় জীবনের চালিকা শক্তি করতে চান, তিনি প্রত্যাশা করেছেন যে সমস্যাপীড়িত দেশে তারুণ্য ও যৌবন যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। অর্থাৎ তারুণ্যের যে বৈশিষ্ট্য, এটা যেন আমার জাতীয় জীবনের বৈশিষ্ট্য হয়। ব্যক্তিই তো রাষ্ট্র, ব্যক্তির সমষ্টিই তো রাষ্ট্র। তো প্রত্যেকটা ব্যক্তি যদি এরকম 18র মতো শক্তিশালী বোধ করে, তাহলেই না রাষ্ট্র হিসেবে আমরা দাঁড়াবো। মানব কল্যাণে আমরা পড়েছি, রাষ্ট্র হলো ব্যক্তির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক। অলরাইট, ওকে। এরপরে সারসংক্ষেপ। আমরা কবিতা অলরেডি পড়ে ফেলেছি, সো সারসংক্ষেপ আমরা আলোচনা করি। এই কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়সন্ধি কালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। আমরা বলেছি কি, ওই যে যৌবন, বয়সন্ধি থেকে যৌবনে পদার্পণ করছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই বয়সটি উত্তেজনার। বয়সন্ধির পরে কি 18 হয়? 18 বছর বয়সে কি হয়, কেমনে বুঝবো যেটা 18 বছর বয়স? যৌবন। প্রবল আবেগ উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে প্রস্তুত। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। পাশাপাশি সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতে এরা হয়ে উঠতে পারে ভয়ঙ্কর, কিন্তু এ বয়সে আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার অদম্য প্রাণ শক্তি। ফলে তারুণ্য ও যৌবন শক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে। অর্থাৎ আমরা যেটা পুরো কবিতা মিলে পড়লাম, যে তারুণ্যের সেই শক্তি, তারুণ্যের যে জয় উল্লাস, তারুণ্যের যে উদ্দীপনা, এ যত বাধাই পাক তারপরেও সে এগিয়ে যায়। এই যে এগিয়ে যাওয়ার যে প্রসেসটা, এগিয়ে যাওয়ার প্রসেসে কবি চেয়েছেন যে এটা যেন আমাদের জাতীয় জীবনের সবাই আমরা এভাবে এগিয়ে যাই। তো আমাদের আজকের 18 বছর বয়স যে কবিতাটি, এটি আজকে এই পর্যন্তই। কবিতাটি তোমরা ভালো করে আত্মস্থ করবে। কবিতার যে পাঠ পরিচিতি, লেখক কবি পরিচিতি, শব্দার্থ টিকা, সে সব কিছু ভালো করে পড়বে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।